নমস্কার। শুরু করছি শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে বইটি থেকে পাঠ। প্রথমে ঠাকুরের প্রণাম মন্ত্র। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। মায়ের প্রণাম মন্ত্র। ওং জননীং স্থারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো স্থিত্বা প্রণমামি মুহুর্মুহু। স্বামীজির প্রণাম মন্ত্র। নমস্তে জ্যোতিরাজায় বিবেকানন্দ সূরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। আজকে শুরু করব মুকুন্দ বিহারী সাহার শ্রী শ্রী মায়ের স্মৃতি এই স্মৃতিচারণটি থেকে। 1890 খ্রিস্টাব্দে ঢাকা জেলার সিংগাইর গ্রামে আমার জন্ম। অবিভক্ত বাংলার এই ক্ষুদ্র গ্রামটি ছিল ঢাকা শহর থেকে প্রায় 35 মাইল দূরে। প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে 1908 খ্রিস্টাব্দে কলকাতায় আসি এবং স্কটিশ চার্চ কলেজে ভর্তি হই। ঝামাপুকুরে এক বাসায় থাকতাম। একদিন আমার এক বন্ধু শ্রী রামকৃষ্ণদেবের অন্যতম প্রধান গৃহীভক্ত শ্রীম বা কথামৃতকার মহেন্দ্রনাথ গুপ্তের কথা বলেন। সেই বন্ধুর সঙ্গে একদিন শ্রীমকে প্রণাম করতে যাই। রামকৃষ্ণ ভাবাদর্শ তথা রামকৃষ্ণ পরিমণ্ডলের সঙ্গে সেই আমার পরিচয়ের শুরু। মাঝে মাঝেই শ্রীমর কাছে যেতাম। ক্রমে তাঁর ঘনিষ্ঠ সান্নিধ্যে আমার আসার সৌভাগ্য হয়। এভাবে কিছুদিন চলে। ইতিমধ্যে আমি বিএ ক্লাসে ভর্তি হয়েছি। শ্রীম একদিন বললেন বেলুড় মঠে যেতে। বেলুড় মঠে গিয়ে স্বামী ব্রহ্মানন্দ মহারাজ, স্বামী শিবানন্দ মহারাজ, স্বামী অদ্ভুতানন্দ মহারাজ, স্বামী প্রেমানন্দ মহারাজ, স্বামী সুবোধানন্দ মহারাজ প্রমুখ ঠাকুরের পার্শ্বদের দর্শন লাভ হয়। ক্রমে তাঁদের স্নেহ আশীর্বাদ লাভের সৌভাগ্যও হয়। একদিন শ্রীমর কাছে শুনি বাগবাজারে শ্রী শ্রী মা ঠাকুরুন আছেন। যে বন্ধু আমাকে শ্রীমর সংবাদ দিয়েছিলেন সেই বন্ধুকে নিয়েই একদিন গেলাম বাগবাজারে শ্রী শ্রী মায়ের বাড়িতে। এটি 1910 খ্রিস্টাব্দের ঘটনা। নিচে ছিলেন স্বামী শারদানন্দ মহারাজ। তার অনুমতি নিয়ে দোতলায় গেলাম মাকে প্রণাম করতে। অপরূপ মাতৃমূর্তি। মা পুরুষদের সঙ্গে কথা বলতেন না, কিন্তু আমরা যখন প্রণাম করলাম মা আমাদের সঙ্গে কথা বললেন। মা জিজ্ঞাসা করলেন আমরা কি করি, কলকাতায় কোথায় থাকি, দেশ কোথায় ইত্যাদি। মায়ের কথা ছিল অতি সুমিষ্ট। ওই 2-4টি কথায় আমার প্রাণ মন ভরে গেল। বললাম মা আমি দীক্ষা নেব। স্মিত হেসে মা বললেন বেশ তো বাবা, কাল সকালে এসো। বললাম কি নিয়ে আসবো? মা বললেন কিছু না, শুধু 2টো ফুল। পরদিন সকালে গেলাম মায়ের বাড়ি, সঙ্গে শুধু 2টি ফুল। দীক্ষা হয়ে গেল। মায়ের এক সেবক বললেন একটু মিষ্টি আনুনি। কথাটা শুনে খুব লজ্জা পেলাম। পরদিন কলেজের ছুটি হলে মাকে প্রণাম করতে ছুটলাম। গতদিনের কথা মনে ছিল। দোকান থেকে একটুখানি মিষ্টি কিনে নিয়ে গেছি। যে মহারাজ গতদিন মিষ্টির কথা বলেছিলেন তিনি বললেন এখন কোত্থেকে? বললাম কলেজ থেকে সোজা। মিষ্টির প্যাকেটটি মহারাজকে দেখিয়ে বললাম মায়ের জন্য এনেছি। মহারাজ বললেন বোকা, কলেজের কাপড় না ছেড়েই মিষ্টি নিয়ে এসেছো, ও কি মা খাবেন? মনে ভারী কষ্ট হলো। মাকে শুধু প্রণাম করেই চলে আসবো ভেবে দোতলায় গেছি। মাকে প্রণাম করে উঠতেই মা বললেন কই গো ছেলে, আমার জন্য যে মিষ্টি এনেছো দেবে না? অন্তর্যামিনী মা, কিছুই তাকে বলতে হয় না, কিন্তু কলেজের কাপড়ে আসা আমার আনা মিষ্টি তো মা খাবেন না, তাই আমি চুপ করে দাঁড়িয়ে আছি। মা বললেন কই গো দাও। মা হাত পাতলেন। সংকোচের সঙ্গে মিষ্টির ছোট প্যাকেটটি বের করলাম। চোখে একটু জলও এসেছে। বললাম আমার কাপড় যে ছাড়া নয় মা, কলেজ থেকে সোজা আপনার কাছে এসেছি। মা বললেন তাতে কি হয়েছে? মিষ্টির প্যাকেটটি মায়ের হাতে দিতে মা একটুখানি তা থেকে মুখে দিয়ে
পুরো প্যাকেটটাই আমার হাতে দিয়ে বললেন, খাও। যেন অমৃত খেলাম। একদিন মাকে জিজ্ঞাসা করেছিলাম, মা কি করব আমি? মা বলেছিলেন, কি আবার করবে? সৎ পথে থাকবে, বিয়ে করো না, মাস্টারি করবে, ছেলেদের মানুষ করবে। মাকে বললাম, কিন্তু বিয়ে না করে যদি কুপথে যাই? মা বললেন, এদিকে এসো। কাছে যেতে মাথায় হাত রেখে বললেন, কোনো ভয় নেই বাবা। 1914 খ্রিস্টাব্দে এমএ পাশ করি। পরীক্ষার ফল প্রকাশের আগেই রামপুরহাটে নতুন উচ্চ ইংরেজি বিদ্যালয়ে প্রধান শিক্ষক রূপে কর্মজীবন শুরু করি। মা বলেছিলেন মাস্টারি করবে। কর্মজীবনের সূচনা হলো মাস্টারি দিয়েই। সেই মাস্টারি আর কোনোদিন ঘুচল না। মায়ের নির্দেশ ছেলেদের মানুষ করবে, তা আজও পালন করার চেষ্টা করে চলেছি। কতখানি পেরেছি তা মাই জানেন। অকৃতদার মুকুন্দ বিহারী সাহা পরবর্তীকালে কর্মজীবন থেকে অবসর গ্রহণ করে 1951 খ্রিস্টাব্দে রামপুরহাট থেকে 7 মাইল পশ্চিমে সাঁওতাল অধ্যুষিত তুম্বনি গ্রামে একক প্রয়াসে রামকৃষ্ণ বিবেকানন্দের আদর্শে শ্রীরামকৃষ্ণ শিক্ষাপীঠ নামে ছাত্রদের জন্য একটি বড় আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। কালো পাহাড়ের কোলে অবস্থিত তুম্বনির নতুন নাম হয় শ্যাম পাহাড়ি। তখন রামপুরহাটে 2-1 বছর হলো এসেছি। ধুবুলহাটির রাজপরিবারের এক কন্যার সঙ্গে আমার বিবাহের একটি প্রস্তাব আসে। মা আমাকে বলেছিলেন, বিয়ে করো না। এই প্রস্তাবটিকে আমি সরাসরি অগ্রাহ্য করতে পারতাম, কিন্তু তা না করে সোজা বাগবাজারে মায়ের কাছে গিয়ে উপস্থিত হলাম। মাকে সব কথা বললাম। মা বললেন, কেন বাবা, তুমি তো বেশ আছো, তোমাকে দিয়ে অনেক ছেলের কল্যাণ হচ্ছে, এরপরে আরো অনেকের হবে, অনেক বড় কাজ করবে তুমি। কিন্তু মা, আমার যে মাঝে মাঝে সংসার করতে খুব ইচ্ছে করে। মা বললেন, তোমার তো অনেক বড় সংসার হবে। আমি বললাম, কিন্তু মা, আমি কি এভাবে সারা জীবন থাকতে পারবো? যদি কখনো মনে দুর্বলতা আসে? মা দৃঢ়ভাবে বললেন, ওর জন্য তুমি ভেবো না। কলিতে মনের পাপ পাপ নয়। যখনই দুর্বলতা আসবে ঠাকুরকে স্মরণ করবে, আমাকে ভাববে। আর জীবনের প্রান্ত সীমায় এসে দেখছি মায়ের আশীর্বাদে জীবনটা তাঁদের আশ্রয় করে কাটাতে পেরেছি। আমি বিশ্বাস করি মায়ের আশীর্বাদে পৃথিবীতে কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। এই স্মৃতিচারণটি এখানেই শেষ হলো। এবারে পাঠ করব কেমনই ভুলি করুণা তার, কেশবচন্দ্র নাগের এই স্মৃতিচারণটি থেকে। আমার মেজ বৌদি তরুবালা স্বপ্নে মায়ের কাছে মন্ত্র দীক্ষা পান। জিতু দাদাকে এই কথা বললে তিনি বললেন, শ্রী মা উদ্বোধনে আছেন, মায়ের কাছে গিয়ে বৌদি যেন স্বপ্নের কথা জানান। 1916 খ্রিস্টাব্দ, তখন আমার বয়স 17-18 বছর। একদিন সকালের ট্রেনে বৌদিকে নিয়ে দেশের বাড়ি গুড়াব থেকে কলকাতায় এলাম। উদ্বোধনে যখন পৌঁছালাম তখন দুপুর হয়েছে, ঘণ্টা পড়েছে, সবাই প্রসাদ পেতে বসেছেন। আমিও আমার মেজ বৌদি শারদানন্দজির অফিস ঘরে বসলাম। ইতিমধ্যে কেউ ওপরে খবর দিয়েছে 2 জন ভক্ত এসেছে। উপর থেকে খুব জোরে মহিলা কণ্ঠে হাঁক এলো, কে গো? শারদানন্দজি বললেন, গুড়াব থেকে একটি ছেলে ও একজন মহিলা এসেছেন, মাকে প্রণাম করতে চান। পরে জানলাম যিনি হাঁক দিচ্ছিলেন তিনি গোলাপ মা। পরে দেখেছি গোলাপ মা খুব জোরে কথা বলতেন, কিন্তু যোগিন মা ধীরে। শুনলাম মা বলে দিয়েছেন আগে ওরা প্রসাদ পেয়ে নিক, তারপর দেখা করবে। প্রসাদ পেলাম, কিন্তু মায়ের দর্শন হলো না। মেজ বৌদি মাকে তার স্বপ্নের কথা বললেন। মা তার সব কথা শুনে তাকে সেদিন দীক্ষা দিলেন। জিতু দাদাকে সব জানালাম। তিনি আমাকে নির্দেশ দিলেন কথামৃত পড়তে আর ঠাকুরকে আদর্শ হিসেবে সামনে রাখতে। তারপর বেশ কয়েক বছর কেটে গেছে। ততদিনে কিষানগঞ্জে কিছুদিন মাস্টারি করে বহরমপুর কৃষ্ণনাথ কলেজিয়েট স্কুলে মাস্টারি করছি। 1919 খ্রিস্টাব্দের জানুয়ারি
কি একটা যোগাযোগ হওয়াতে কলকাতা এলাম। শুনলাম মা উদ্বোধনে আছেন, দেখা করতে ছুটলাম। তার আগে বলরাম মন্দিরে স্বামী তুরীয়ানন্দজির সঙ্গে দেখা। বললাম মায়ের কাছে দীক্ষা নেব। তিনি বললেন, খুব ভালো কথা, মহাভাগ্যবান তুমি। উদ্বোধনে মায়ের দর্শন হতেই মাকে বললাম দীক্ষা নেবার আকাঙ্ক্ষার কথা। মা দয়া করে মহামন্ত্র দিলেন একটি রুদ্রাক্ষের জপমালা। মা সেটি জপ করে দিয়েছিলেন। এই মালাটি একবার ট্রেনে আসার সময় হারাই, কিন্তু আশ্চর্যজনকভাবে ওটি আবার পেয়ে যাই। যাক, সেসব কথা। 1942 খ্রিস্টাব্দ। প্রচণ্ড অসুখে পড়লাম। দেশের বাড়ি গুড়াপে এলাম। বাড়িতে সবাই খুব চিন্তায় পড়লেন। গুড়াপে তখন একজন ভালো ডাক্তার এসেছিলেন, তিনিই দেখছিলেন, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। রোগ ক্রমে বেড়েই যেতে লাগলো। পরিজনেরা ভয় পেলেন। বাঁচার আশা ক্ষীণ হয়ে এলো। তবে চিকিৎসার কোনো ত্রুটি ছিল না। ক্রমে ভীষণ শ্বাসকষ্ট শুরু হলো। ডাক্তার বললেন অক্সিজেন সিলিন্ডার লাগবে। বাড়ি থেকে কে যেন বর্ধমান গেল অক্সিজেন সিলিন্ডার আনতে। সেই রাতটা আমার স্পষ্ট মনে আছে। কষ্টটা যেন দ্বিগুণ হয়ে গেছে। বুঝিবার শেষ রাত। বাড়িতে কারো চোখে ঘুম নেই। হঠাৎ মায়ের কথা মনে পড়ল। মাকে অসুস্থ অবস্থায় সেবা করেছিলেন মা কালী স্বয়ং। আমার এই দুঃসময়ে মা কি আমায় বাঁচাবেন না? বারবার শুধু তার কথা ভাবছি, তাকে ডাকছি। হাত পা নাড়ার ক্ষমতা নেই, শুধু কাঁদছি আর কাঁদছি। এমন সময় ঘটনাটা ঘটল। হঠাৎ স্পষ্ট দেখলাম মায়ের মতো কে যেন একজন আমার মাথার কাছে এসে দাঁড়ালেন। হ্যাঁ, মায়ে তো। সেই মুখ, সেই চোখ, সেই সরু লাল পাড় শাড়ি, দু চোখে করুণা যে ঝরে পড়ছে। মা আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। ওহ, সেই কি সুখ স্পর্শ! মনে হচ্ছিল আমি সেরে যাচ্ছি। আমি হাত পা নাড়তে পারছি, হয়তো কথাও বলতে পারবো। মা আমাকে সাদা একটা গুলি, অনেকটা ন্যাপথালিনের মতো, খাইয়ে দিলেন। গুলিটা যত গলা দিয়ে নামছে ততই আমার মনে হচ্ছে আমার সমস্ত রোগ যন্ত্রণা নিয়ে সেই গুলি যেন শরীরে মিশে যাচ্ছে। তারপর কখন ঘুমিয়ে পড়েছি কোনো খেয়াল নেই। ভোরবেলা ঘুম ভাঙলো। মনে হলো আমার শরীরে কোনো কষ্ট নেই, কোনো যন্ত্রণা নেই, কোনো রোগ নেই। আমি সুস্থ, সম্পূর্ণ সুস্থ। নিজেই এতদিন পর বিছানা ছেড়ে উঠলাম। সবাইকে অবাক করে হাঁটলাম। সকালে ডাক্তার এলেন। খুব জোরের সাথেই বললাম, ডাক্তারবাবু, আমি সেরে গেছি, আমি ভালো হয়ে গেছি। ডাক্তার অবাক, বললেন, ভগবানই তোমাকে বাঁচিয়েছেন। অক্সিজেন সিলিন্ডার ফেরত গেল। আমি ক্রমেই সুস্থ হয়ে উঠলাম। সুস্থ হয়ে উঠলাম নয়, আমি দ্বিতীয়বার জীবন পেলাম। আমার জীবনদাত্রী মা। এই স্মৃতিচারণটি এখানেই শেষ হলো। জয় ঠাকুর, জয় মা।